আসসালামু আলাইকুম। সাবজেক্ট রিভিউ এর আজকের পর্বে আমরা কথা বলবো ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বস্তু ও ধাতব কৌশল বিভাগ নিয়ে। এই ভিডিওতে আমি থাকছি আবিদুর রহমান, বুয়েট এমএমই 20 ব্যাচ। ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটার দুটো অংশ, একটা হচ্ছে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল। ম্যাটেরিয়ালস মূলত তিন প্রকার মৌলিকভাবে, প্রথমত মেটাল, সিরামিক অ্যান্ড পলিমার। অনেক সময় দেখা যায় যে এই ডিপার্টমেন্টে মেটালের দিকে একটু ফোকাস বেশি করা হয় বা মেটালটা হচ্ছে গিয়ে একটু ডেপথে পড়ানো হয়, সেজন্য হচ্ছে অনেক সময় মেটালার্জিক্যাল অংশটা হচ্ছে নামের সাথে যুক্ত করা হয়। সো এই ডিপার্টমেন্টে আমরা কি কি বিষয় নিয়ে পড়াশোনা করি সেটা হচ্ছে এই ভিডিওতে আমরা বলার চেষ্টা করব। এখন দেখব আমরা যে কোন কোন ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটি অফার করা হয়। বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট এই সকল ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটি অফার করা হয়। বুয়েটে 1952 সাল থেকে এই সাবজেক্টটি অফার করা হয়। তখন ছাত্র সংখ্যা বা স্টুডেন্ট সংখ্যা অনেক কম হলেও বর্তমানে এই সিট সংখ্যা 60-এ গিয়ে দাঁড়িয়েছে। এছাড়াও চুয়েট, রুয়েটেও এই সাবজেক্টের অ্যাপ্লিকেশন এবং সুযোগ উপলব্ধি করে 2019 সালে চুয়েটে এই কোর্সটি চালু হয়েছে। কুয়েটে 2016 সাল থেকে এই ডিপার্টমেন্টটি চালু হয়েছে। রুয়েটে 2017 সাল থেকে হচ্ছে গিয়ে এই সাবজেক্টটি চালু হয়েছে। কুয়েট এবং রুয়েটে এই সাবজেক্টটি ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে পরিচিত, অর্থাৎ সেখানে পলিমার, সিরামিক, মেটাল এই তিনটার উপর সমান ফোকাস দেওয়া হয়। বাট বুয়েট এবং কুয়েটে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল নামে হচ্ছে এই ডিপার্টমেন্টটা আছে, অর্থাৎ এখানে মেটালের দিকে একটু ফোকাসটা বেশি থাকে। এবং কুয়েটে হচ্ছে গিয়ে আমাদের ছাত্র সংখ্যা হচ্ছে এখানে 30টি। সো এখন আমরা দেখার চেষ্টা করব এই সাবজেক্টে আমরা কি নিয়ে আসলে পড়াশোনা করি। আমাদের সব ইঞ্জিনিয়ারিং ফিল্ডেই ম্যাটেরিয়ালসের অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, সেটা ইলেকট্রিক্যাল হোক, সব জায়গাতেই কিন্তু আমাদের ম্যাটেরিয়ালস ইউজ করতে হয়। সিভিল ইঞ্জিনিয়াররা রড ইউজ করে, সিমেন্ট ইউজ করে বিল্ডিং বানানোর ক্ষেত্রে। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা গাড়ির ইঞ্জিন বা একটা গাড়ির বিভিন্ন পার্টস, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ম্যাটেরিয়ালস লাগে। ইভেন ট্রিপলিতে আমরা যখন কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করি তখনও কিন্তু আমাদের সিলিকন চিপস লাগে, র্যাম লাগে, সেখানেও কিন্তু আমাদের ইলেকট্রনিক প্রপার্টিস লাগে ম্যাটেরিয়ালসে। সো সেই ম্যাটেরিয়ালসগুলোর প্রপার্টি নিশ্চিত করার জন্য এবং সেই ম্যাটেরিয়ালসগুলোর স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য এই কোর্সটি সম্পর্কে, এই সাবজেক্টটি সম্পর্কে কিন্তু আমাদের পড়াশোনা করতে হয় এবং জ্ঞান দরকার হয়। এই ডিপার্টমেন্টের অনেক কিছু কোর কোর্সেস আছে যেগুলো হচ্ছে আমাদের এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে একজন ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারকে জ্ঞান রাখতেই হয়। সেগুলো নিয়ে এখন আমরা কথা বলবো। প্রথমেই হচ্ছে গিয়ে আমাদের এইটা হচ্ছে একটা 4 বছর ব্যাপী একটি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। সো ফার্স্ট ইয়ারেই হচ্ছে আমাদের একটা কোর্স থাকে সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, অর্থাৎ এই কোর্সের মাধ্যমে আমাদের পুরা যে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেটার একটা প্রাথমিক ধারণা হচ্ছে এই কোর্সটায় দিয়ে দেওয়া হয়। এবং অন্যান্য যেসব পরবর্তীতে কোর্স আছে সেই প্রত্যেকটা কোর্সের একটা প্রাথমিক ধারণা এই কোর্সটায় আমাদেরকে দিয়ে দেওয়া হয়। এরপর আসলো ক্রিস্টালোগ্রাফি অ্যান্ড স্ট্রাকচার অফ ম্যাটেরিয়ালস। একটা ম্যাটেরিয়ালসের কে অনেকভাবে দেখা যায়, আমরা বাল্কভাবে দেখতে পারি। ধরা যাক যে আমার কাছে একটা রিমোট আছে, এটাকে আমি যদি বাহ্যিকভাবে দেখি, তাকাই এটার দিকে, সেটা হচ্ছে বাল্ক স্কেলে আমি দেখতেছি। বাট আমি যখন অ্যাটমিক স্কেলে বা মাইক্রো স্কেলে হচ্ছে গিয়ে এই ম্যাটেরিয়ালটার দিকে তাকাবো, সেখানে হচ্ছে অ্যাটমগুলা এই ম্যাটেরিয়ালের মধ্যে যে সাজসজ্জার মধ্যে আছে সেটা নিয়ে হচ্ছে গিয়ে এই কোর্সে পড়ানো হয়। একটা ম্যাটেরিয়ালকে আমাদের বাইরের থেকে অনেক পলিশ দেখাইলেও ভিতরে হচ্ছে গিয়ে তার অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু অনেক ছড়ানোভাবে থাকে। কখনো কখনো ম্যাটেরিয়ালসের মধ্যে থাকে যে অ্যাটমগুলো অনেক সুন্দরভাবে সাজানো আছে, তখন আমরা সেটাকে বলি একটা ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। আবার অনেক সময় দেখা যায় যে অ্যাটমগুলো হচ্ছে তাদের মধ্যে কোনো পিরিয়ডিসিটি নাই, তাদের মধ্যে কোনো তারা হচ্ছে গিয়ে অনেক আগোছালোভাবে আছে, সেক্ষেত্রে আমরা বলি সেটাকে অ্যামরফাস ম্যাটেরিয়াল। সো ম্যাটেরিয়ালের এই স্ট্রাকচারগুলা ম্যাটেরিয়ালের কিন্তু প্রপার্টি নির্ধারণে অনেক ভূমিকা রাখে।
তার ইলেকট্রনিক প্রপার্টি কেমন হবে, তার মেকানিক্যাল প্রপার্টি কেমন হবে, তার ম্যাগনেটিক প্রপার্টি কেমন হবে, তার অপটিক্যাল প্রপার্টি কেমন হবে, সেটা কিন্তু তাই সেই অ্যাটমগুলার সাজসজ্জার মাধ্যমে কিন্তু নির্ধারিত হয়। সো সেই সাজসজ্জাগুলো অনেক রকম হতে পারে, যেমন বিসিসি, এফসিসি, এইচসিপি, এরকম বিভিন্ন সাজসজ্জা থাকে এবং সাজসজ্জার হিসাব নিকাশ, সেগুলোর বিভিন্ন প্লেন, বিভিন্ন প্লেনের ডেন্সিটি, তাদের হচ্ছে গিয়ে অ্যাটমগুলার মধ্যে যে ফাঁকা স্থান থাকে সেগুলোকে বলা হয় ইন্টারস্টেশিয়াল ভয়েড। সো সেইগুলোর হচ্ছে হিসাব নিকাশ, ক্যালকুলেশন, সেগুলো হচ্ছে আমাদের এই কোর্সে আমাদেরকে শেখানো হয়। এর পরবর্তীতে আসছে থার্মোডাইনামিক্স অফ ম্যাটেরিয়ালস। একটা ম্যাটেরিয়ালের মধ্যে অনেকগুলো ফেজ থাকতে পারে। ফেজটা আসলে কি? আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে তো অ্যাটম অনেকভাবে সাজানো আছে। এখন এমনভাবে থাকতে পারে ম্যাটেরিয়ালের কিছু অংশে স্ট্রাকচারটা একরকম, আরেকটা অংশে আরেক রকম। সো এক একটা স্ট্রাকচার যদি ভিন্ন হয়ে যায় তাহলে সেগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন ফেজ। সো ম্যাটেরিয়ালে একটা ফেজ থেকে আরেকটা ফেজে যাওয়ার ক্ষেত্রে সেটা পসিবল হবে কিনা সেটা হচ্ছে আমরা থার্মোডাইনামিক্স অফ ম্যাটেরিয়ালস থেকে বুঝতে পারি। কারণ একটা ম্যাটেরিয়াল যখন একটা সার্ভিস লেভেলে ইউজ হবে সেটা কিন্তু বিভিন্ন টেম্পারেচার, প্রেশার এর মধ্যে থাকে। সো ওই টেম্পারেচার এবং প্রেশারে ওই ম্যাটেরিয়ালের মধ্যে কোন ফেজটা ডেভেলপ হবে বা হবে কি না সেটা হচ্ছে আমরা থার্মোডাইনামিক্স অফ ম্যাটেরিয়ালস থেকে বুঝতে পারি। এরপর আসছে ফেজ ডায়াগ্রাম এন্ড ট্রান্সফরমেশন। একটু আগে যে আমি ফেজের কথা বললাম, এখন কোন টেম্পারেচারে এবং কোন প্রেশারে আমার ম্যাটেরিয়ালটার মধ্যে কী কী ফেজ থাকবে, এবং ফেজটা কিন্তু আমার ম্যাটেরিয়ালের এলিমেন্টের উপরও ডিপেন্ড করে। ধরা যাক যে আমার কাছে একটা স্টিলের ধরা যাক আমার কাছে একটা আয়রনের স্যাম্পল আছে, সেটার মধ্যে আমি যদি কার্বন ঢুকাই দিই তাহলে তার কিন্তু প্রপার্টিস চেঞ্জ হয়ে যাবে। সো তাহলে কম্পোজিশনের উপরেও কিন্তু ডিপেন্ড করতেছে ম্যাটেরিয়ালের প্রপার্টি। তাহলে আমাদের ম্যাটেরিয়ালের কম্পোজিশন, টেম্পারেচার, প্রেশার এসবের উপর নির্ভর করে একটা মানচিত্র তৈরি করা হয়। সেই মানচিত্রটাকে বলা হয় হচ্ছে গিয়ে ফেজ ডায়াগ্রাম। অর্থাৎ সেটা অনেকটা মানচিত্রের মতো, যে ওই ডায়াগ্রামটার দিকে তাকাইলে আমরা বলতে পারবো যে আমাদের কোন টেম্পারেচার, কোন প্রেশার, কোন কম্পোজিশনে আমার ম্যাটেরিয়ালটার ফেজ কীরকম থাকবে। এবং ট্রান্সফরমেশন, ধরা যাক যে আমার স্টিলের একটা স্যাম্পল আছে আমার কাছে, রুম টেম্পারেচারে একটা স্টিলের যে ক্রিস্টাল স্ট্রাকচার সেটা হচ্ছে গিয়ে বিসিসি। এখন বিসিসি থেকে আমি ধরা যাক যে এসসিসিতে যাইতে যাচ্ছি। সো এসসিসি আমার স্ট্রাকচার কোন টেম্পারেচারে আছে সেটা হচ্ছে গিয়ে থাকে আমাদের 911 ডিগ্রি সেলসিয়াসের উপরে টেম্পারেচারে। সেটা কিন্তু আমরা ফেজ ডায়াগ্রাম থেকে জানতে পারবো। এখন আমরা হচ্ছে গিয়ে এই বিসিসি থেকে এসসিসিতে যাব। সো আমরা কিন্তু ফেসের একটা ট্রান্সফরমেশন ঘটতেছে। সো এই ফেসের ট্রান্সফরমেশনগুলো কীভাবে ঘটে, সেটা ক্যালকুলেশনগুলো কীভাবে হয়, এবং বিসিসি থেকে যে এফসিসিতে গেল অ্যাটমের কিন্তু সাজসজ্জা চেঞ্জ হইলো, অর্থাৎ অ্যাটম কিন্তু মুভ করলো এই ক্ষেত্রে। অর্থাৎ অ্যাটমের মধ্যে কিন্তু একটা ডিফিউশন হইলো বা ব্যাপন হইলো। আমরা হচ্ছে গিয়ে আমাদের উচ্চ মাধ্যমিকে আমরা হচ্ছে ব্যাপন, অবিশ্রমণ এসব পড়েছি। সো ব্যাপনটা কিন্তু এই ক্ষেত্রে অনেকটা ঘটলো না। সো এখানে কিন্তু সলিড ম্যাটেরিয়ালের মধ্যেও কিন্তু ব্যাপন বা ডিফিউশন ঘটতে পারে, কারণ এখানে আমরা টেম্পারেচার রেজ করার মাধ্যমে কিন্তু অ্যাটমের স্ট্রাকচার চেঞ্জ হইলো, অর্থাৎ অ্যাটম কিন্তু ডিফিউজ করলো। সো এই ডিফিউজের মেকানিজম, ক্যালকুলেশনগুলো কীভাবে হবে সেটা হচ্ছে আমাদের এই কোর্সে ধারণা দেওয়া হয়। এরপর আসছে কাইনেটিক্স অ্যান্ড ট্রান্সপোর্ট ফেনোমেনা ইন ম্যাটেরিয়ালস। সো এখানে আমরা দেখব যে যখন আমরা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি আমাদের কিন্তু লিকুইড মেটাল নিয়েও কাজ করতে হয়। সো একটা লিকুইড মেটালের গতি কীরকম হবে, তারপর সেটা হচ্ছে গিয়ে তোমার ভিসকোসিটি কেমন হবে, তার হচ্ছে গিয়ে তার মধ্যে একটা মোল্টেন মেটাল কিন্তু অনেক হিটেড থাকে। সো সেই হিটটা হচ্ছে কীভাবে ট্রান্সফার হবে। হিট ট্রান্সফার হচ্ছে অনেকভাবে হইতে পারে। সেটা হচ্ছে গিয়ে তোমার কন্ডাকশন মেথড, কনভেকশন হইতে পারে, রেডিয়েশন হইতে পারে। কন্ডাকশন, কনভেকশন এন্ড রেডিয়েশন, এই তিনটা মাধ্যমে হচ্ছে গিয়ে একটা মোল্টেন মেটাল থেকে কিন্তু হিট ট্রান্সফার হইতে পারে। বা মোল্টেন মেটাল না, একটা অনেক হিটেড একটা আমাদের কাছে সলিড স্যাম্পল আছে বা মেটাল আছে, সেটার মধ্যে আমাদের হিট কিভাবে হচ্ছে ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই কোর্সে পড়ানো হয়। এরপর আসছে করোশন এন্ড ডিগ্রেডেশন অফ মেটাল অ্যান্ড অ্যালয়েস। সো মেটাল হচ্ছে গিয়ে আয়রন বা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম, কপার, এগুলো হচ্ছে মেটাল। এবং অ্যালয় কারা? ধরা যাক যে দুইটা মেটাল মিক্স করে এদের মধ্যে যে ফেস তৈরি করে, যদি ধরা যাক যে আমাদের হচ্ছে গিয়ে আয়রন এবং হচ্ছে গিয়ে ধরা যাক যে আমাদের মলিবডেনাম বা ম্যাঙ্গানিজ, এরা মিলে বিভিন্ন ফেস তৈরি করছে।
আমাদের স্টিলের মধ্যে, সেক্ষেত্রে আমরা সেটাকে একটা অ্যালয় বলবো। এখন এই মেটাল এবং অ্যালয়গুলোর মধ্যে ক্ষয় হওয়ার অনেক প্রবণতা থাকে, কারণ আমরা আয়রন, অ্যালুমিনিয়াম, কপার এগুলো কোথা থেকে পাই? আমরা পাই হচ্ছে এগুলা ভূমি থেকে, আকরিক থেকে। এবং একটা আকরিকে মেটালগুলা কি অবস্থায় থাকে? তারা থাকে হচ্ছে অক্সাইড, নাইট্রেট এসব ফরম্যাটে থাকে। সো আমি যখন একটা মেটাল থেকে বা একটা আকরিক থেকে আমি আমার মেটালটা কালেক্ট করব, সে কিন্তু তার স্টেবল অবস্থা ছেড়ে দিয়ে আসতেছে। আকরিকটা কিন্তু তার স্টেবল অবস্থা, এবং আয়রনটা কিন্তু বা হচ্ছে কি আমার অ্যালুমিনিয়ামটা বা কপারের যে পিওর ফরম্যাট, পিওর আমার যে কন্ডিশনটা, সেটা কিন্তু তার আনস্টেবল। সে কিন্তু সবসময় চাবে কি সেই অক্সাইড বা নাইট্রেট ফরম্যাটে ফিরে চাইতে যাবে, কারণ আমি তাকে জোর করে আকরিক থেকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে পিওর ফরম্যাটে আনছি। সো তাকে যখন আমি বিভিন্ন এনভায়রনমেন্টে রাখবো, ধরা যাক যে আমি তাকে হচ্ছে কি একটা ধরা যাক যে সাবমেরিন, একটা সাবমেরিন কি সমুদ্রের পানির নিচে থাকে, তাহলে একটা সল্টি ওয়াটার কন্ডিশনে ম্যাটেরিয়ালটা কিন্তু রিয়েক্ট করবে, আমার মেটালটা কিন্তু সেই পানি সল্ট ওয়াটারের সাথে রিয়েক্ট করবে। আবার আমি হচ্ছে গিয়ে একটা খোলা জায়গার মধ্যে একটা রেখে দিলাম, যেটা হচ্ছে গিয়ে খুব স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ, বা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, সেখানেও কিন্তু আমার জলীয় বাষ্প অক্সিজেন এবং মেটালের সাথে রিয়েকশন হয়ে কিন্তু এখানে আমার মেটালটা কিন্তু বারবার ক্ষয় হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। সো মেটালের ক্ষয় হওয়ার যে টেন্ডেন্সি, এবং এটা কিভাবে আমরা বিভিন্নভাবে যে তারা ক্ষয় হতে পারে, বিভিন্ন মেথডে, বিভিন্ন প্রক্রিয়ায় তারা ক্ষয় হতে পারে। সি ওয়াটারে একভাবে সে ক্ষয় হবে, একটা হচ্ছে জলীয় বাষ্প একটা স্যাঁতস্যাঁতে পরিবেশে সে একভাবে ক্ষয় হবে, বা দুইটা মেটাল কন্টাক্টে আছে, তাদের মধ্যে কিন্তু দুইটা মেটাল যখন কন্টাক্টে থাকে তাদের মধ্যে কি থাকে, আমরা কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রিতে পড়ছি কি এক একটা মেটালের কিন্তু রিডাকশন পটেনশিয়াল এক এক রকম। সো তার দুইটা মেটাল যখন কন্টাক্টে থাকবে তাদের মধ্যে কিন্তু পটেনশিয়াল একটা ডিফারেন্স তৈরি হইলো, তাহলে এরা কিন্তু একজনের সাথে রিয়েক্ট করবে, অর্থাৎ এখানেও কিন্তু ক্ষয় হওয়ার একটা চান্স থাকবে। এবং এই কোর্সে আমাদের হচ্ছে কেমিস্ট্রির নলেজটা একটু বেশি প্রয়োজন হয়। কেমিস্ট্রিতে আমরা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি পড়ছি, সেটার একটা ভালো অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে এই করশনে ডিগ্রেডেশন অফ মেটাল অ্যান্ড অ্যালয়েস। এর পরবর্তীতে ইলেকট্রিক্যাল, অপটিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস। সো এই কোর্সে আমরা পড়বো যে ক্রিস্টাল স্ট্রাকচারটা কিভাবে ইলেকট্রিক্যাল প্রপার্টিকে অল্টার করে, কিভাবে অপটিক্যাল প্রপার্টিকে অল্টার করে, কিভাবে ম্যাগনেটিক প্রপার্টিকে অল্টার করে। এর পরবর্তীতে আসলো মেকানিক্যাল বিহেভিয়ার অফ ম্যাটেরিয়ালস। তো একটা ক্রিস্টাল স্ট্রাকচার, ধরা যাক যে এফসিসি বা আমাদের হচ্ছে গিয়ে বিসিসি বা এইচসিপি, এদের কিন্তু মেকানিক্যাল বিহেভিয়ারটা ভিন্ন। ধরা যাক যে এটা একটা স্টিলের স্যাম্পল, এটাকে আমি যদি লোড দেই, এটা যেভাবে আমার সেটা লোডটাকে যেভাবে অ্যাবজর্ব করবে, একটা কপার বা একটা অ্যালুমিনিয়াম সেভাবে করবে না। বা একটা ম্যাটেরিয়ালকে আমি ধরা যাক যে টেনে ফ্র্যাকচার করা হইলো, বা একটা ধরা যাক একটা ম্যাটেরিয়াল হচ্ছে ফ্র্যাকচার হলো বা ভেঙে গেল, তখন আমরা সেই ভাঙা অংশের দিকে যদি তাকাই আমরা দেখতে পাই কি রাফ সারফেস। আবার অনেক সময় দেখা যায় যে ভেঙে ফেলার পর আমাদের সারফেসটা খুব স্মুথ হইলো। সো রাফ কেন হইলো, কেন স্মুথ হইলো? যেই সারফেসটা দেখা যায় রাফ হইছে, এর কারণ হচ্ছে গিয়ে একটা ম্যাটেরিয়ালের মধ্যে ক্রিস্টাল স্ট্রাকচার থাকলেও সব জায়গায় ক্রিস্টালের ওরিয়েন্টেশনটা সেম থাকে না। ধরা যাক যে একটা ক্রিস্টাল হচ্ছে গিয়ে এই দিক বরাবর আছে, আবার একটা ক্রিস্টাল হচ্ছে গিয়ে তার থেকে 30 ডিগ্রি কোণে আছে, আরেকটা হচ্ছে গিয়ে ধরা যাক যে 60 ডিগ্রি নিচে আছে। এরকম ক্রিস্টাল ডিরেকশনটা কিন্তু ভিন্ন থাকে, এবং এক একটা ক্রিস্টাল স্ট্রাকচারের ফ্র্যাকচার হয় বিভিন্ন প্লেনে। একটা এফসিসি যেই প্লেনগুলাই হচ্ছে ফ্র্যাকচার হবে, বা তাকে ধরা যাক যে টান দেওয়া হইলো, একটা এফসিসি ক্রিস্টাল স্ট্রাকচারকে আমি যদি টেনসাইল লোড দেই, তার কিন্তু বিভিন্ন প্লেনে হচ্ছে গিয়ে তার ফ্র্যাকচার হওয়ার একটা প্রবণতা সৃষ্টি হবে, সেটা কিন্তু বিসিসির সাথে মিলবে না। আবার একটা এফসিসি মেটাল আছে, বাট সেটা হচ্ছে পলিক্রিস্টাল বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওরিয়েন্টেশনের ক্রিস্টাল আছে, সেটাকে যদি আমি লোড দিই এবং সেটা ফ্র্যাকচার হয়, ওরিয়েন্টেশন ভিন্ন হওয়ার কারণে কিন্তু ফ্র্যাকচারের প্লেনগুলোও ভিন্ন হয়ে যাবে। সো আমাদের কিন্তু একটা রাফ সারফেস তৈরি হবে বা উঁচা নিচা সারফেস তৈরি হবে। বা একটা সিঙ্গেল ক্রিস্টালকে আমরা যদি ফ্র্যাকচার করি, অর্থাৎ সব জায়গায় একই ফেস আছে এবং একই ডিরেকশনে আছে, তাহলে কিন্তু তাদেরকে যদি ফ্র্যাকচার করা হয় দেখা যাবে যে একটা প্লেনে তারা হচ্ছে ফ্র্যাকচার হয়েছে এবং সারফেসটা খুব স্মুথ মনে হবে। সো এইসব মেকানিক্যাল বিহেভিয়ারগুলো হচ্ছে গিয়ে এই ম্যাটেরিয়ালসে পড়ানো হয়। এবং একটা ম্যাটেরিয়ালের উপর লোড কিন্তু বিভিন্নভাবে পড়তে পারে। একটা সাইক্লিকভাবে লোড পড়তে পারে, ধরা যাক একটা ব্রিজ আছে, ব্রিজের উপর কিন্তু এক এক সময় এক একটা লোড পড়ে। এই ব্রিজের উপর কখনো 100টা গাড়ি থাকে, কখনো 50টা গাড়ি থাকে, আর কখনো কিন্তু লোড থাকে না। সো এই যেভাবে যে সাইক্লিকভাবে যদি যখন একটা ম্যাটেরিয়ালের উপর লোড পড়ে সেটাকে বলা হয় ফ্যাটিগ।
বা একটা কনস্ট্যান্ট লোড দেওয়া হচ্ছে, সেই কনস্ট্যান্ট লোডটা অনেক হাই টেম্পারেচার দেওয়া হচ্ছে। কনস্ট্যান্ট লোডে থাকলেও কিন্তু এভাবে হাই টেম্পারেচারের কারণে কিন্তু ক্র্যাক ডেভেলপ হয়ে ম্যাটেরিয়ালটা কিন্তু ফ্র্যাকচার হয়ে যেতে পারে। আবার হচ্ছে ফ্যাটিক লোড, যেটাই বললাম, ব্রিজের উপর বারবার গাড়ি চলাচল করতেছে, এটা কিন্তু একটা লাইফ থাকে, বারবার গাড়ি চলাচল করতেছে, দেখা যায় যে একটা সময় গিয়ে কিন্তু সেটা ফ্র্যাকচার হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সো কীভাবে সেই ফ্র্যাকচারটা আমরা রোধ করতে পারি, কিভাবে আমরা একটা ক্রিটিক্যাল লোডের নিচে হচ্ছে লোড দিলে এই ফ্র্যাকচারটা হবে না, কিভাবে আমরা ফ্যাটিক বা ক্রিপটা অ্যাভয়েড করতে পারি, সেগুলো হচ্ছে আমাদের এই কোর্সে পড়ানো হয়। এরপর আসছে ক্যারেক্টারাইজেশন অফ ম্যাটেরিয়ালস। এখন একটা ম্যাটেরিয়াল, ধরা যাক যে আমার কাছে এই রিমোটটা আছে, এখন এই রিমোটের মধ্যে কোন ক্রিস্টাল স্ট্রাকচার আছে, ক্রিস্টাল স্ট্রাকচারগুলো কোন প্লেনে আছে, কোন ডিরেকশনে আছে, তারপর হচ্ছে গিয়ে এটার অন্যান্য যেসব প্রপার্টিস সেটা কীরকম আছে, সেটা কিন্তু আমি, বা এটার মধ্যে কোন কোন ফেস আছে, কোন কোন এলিমেন্ট আছে, সেটা কিন্তু আমি চোখে দেখে বলতে পারবো না। সেটার জন্য কি আমার কিন্তু সেটার ক্যারেক্টারিস্টিক বোঝা লাগবে, এটা কিন্তু আমাকে বিভিন্ন টেস্ট করা লাগবে। সো বিভিন্ন টেস্ট হচ্ছে গিয়ে করানো হয়। এই টেস্ট করার প্রক্রিয়া বা এই টেস্টিং মেথডগুলো কীভাবে কাজ করে, যেমন হচ্ছে গিয়ে XRD, ACM, TEM, এরকম হচ্ছে গিয়ে অসংখ্য হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজেশন কিন্তু প্রসেস আছে। এইসব প্রসেস দিয়ে হচ্ছে কি একটা ম্যাটেরিয়ালকে ক্যারেক্টারাইজ করা হয় এবং বোঝা যায় যে ম্যাটেরিয়ালের মধ্যে কোন এলিমেন্ট আছে, কোন ফেস আছে, এবং সেই ফেসগুলা বা ক্রিস্টালগুলা কোন ডিরেকশনে আছে, সেগুলো হচ্ছে আমরা এই ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজেশন দিয়ে বুঝতে পারি। এবং এই কোর্সে হচ্ছে গিয়ে সেই টেস্টিং মেথডগুলার মেকানিজম এবং কোন কোন ম্যাটেরিয়াল, সব ম্যাটেরিয়াল কিন্তু আমি সেম টেস্টিংয়ে করতে পারবো না বা সব মেথডে করা যাবে না। তো সেগুলো হচ্ছে আমাদের এই কোর্সে পড়ানো হয়। এর পরবর্তীতে আসে হচ্ছে মেটেরিয়াল সিলেকশন অ্যান্ড ডিজাইন। এখন আমি একটা রড বানাবো, সেক্ষেত্রে আমাকে ম্যাটেরিয়াল একভাবে চুজ করতে হবে, এবং একটা গাড়ি বানাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমার ম্যাটেরিয়াল সিলেকশনের স্ট্র্যাটেজি ভিন্ন হবে। বা আমি একটা মোবাইলের CPU বানাচ্ছি বা প্রসেসর বানাচ্ছি বা র্যাম বানাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু আমাকে ম্যাটেরিয়াল সিলেকশনটা একটু ভিন্ন স্ট্র্যাটেজিতে করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই কোর্সে পড়ানো হয়। সো এইগুলো হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল কোর কোর্সেস। এছাড়া হচ্ছে আমাদের কিছু অ্যাডভান্স কোর্স পড়ানো হয়, যেগুলো হচ্ছে অনেক সময় অপশনাল কোর্স হিসেবে থাকে, বা একাধিক কোর্স আছে, সেখান থেকে আমাদের একটা চুজ করতে হয়। এবং এইসব কোর্স হচ্ছে কি অনেকটা টেকনোলজি ওরিয়েন্টেড। একটু আগে যে কোর্সগুলো আমরা বললাম সেগুলো হচ্ছে অনেকটা থিওরিটিক্যাল, আমরা হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল বিভিন্ন পড়াশোনা হচ্ছে এই ক্ষেত্রে করি, এবং এই কোর্সগুলো হচ্ছে টেকনোলজিক্যাল, এগুলো হচ্ছে রিয়েল লাইফে হচ্ছে গিয়ে এইসব টেকনোলজি বাস্তবে ইউজ হচ্ছে, এবং এই মেথডগুলো, এই টেকনোলজিগুলো কীভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের এইসব কোর্সে পড়ানো হয়। ফার্স্ট ইয়ার হচ্ছে কি আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনস ইন ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং। তো আমরা যখন একটা রিয়েল লাইফে আমরা কোনো একটা ইন্ডাস্ট্রি কাজ করব এবং একটা প্রবলেম আমাদের কাছে আসলো, আমরা কিন্তু কাগজে কলমে সেটা সলভ করব না, আমরা সলভ করব কিন্তু একটা সফটওয়্যার দিয়ে, যেন আমাদের কাজটা অনেক অ্যাকুরেট হয়, অনেক প্রেসাইজ হয়, অনেক দ্রুত হয়। তো আমাদের এই কোর্স হচ্ছে ম্যাথল্যাব নামে একটা সফটওয়্যার শেখানো হয়, যেটা দিয়ে আমরা এই মেটালার্জি এন্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ে সবগুলো ক্যালকুলেশন আমরা করতে পারি। এর পরবর্তীতে আসছে হচ্ছে আমাদের মেটাল কাস্টিং অ্যান্ড পাউডার প্রসেসেস। তো ধরা যাক আমি আকরিক থেকে আমার মেটালটা কালেক্ট করলাম, বা হচ্ছে কি আমি একটা মেটাল কাস্টিং করে আমরা হচ্ছে বিভিন্ন শেপের ম্যাটেরিয়াল তৈরি করতে পারি। এবং পাউডার প্রসেস, আমরা হচ্ছে ম্যাটেরিয়াল যে তৈরি করব, আমাদের যে র মেটেরিয়ালটা অনেক সময় পাউডার অবস্থায় থাকে। পাউডার মেটাল দিয়ে আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন শেপের ম্যাটেরিয়াল তৈরি করি। সো এই কোর্স হচ্ছে আমাদের পড়ানো হয় যে একটা মেটাল কাস্টিং হবে, অর্থাৎ একটা মোল্টেন মেটালকে একটা ছাঁচে ফেলে আমরা হচ্ছে বিভিন্ন ডিজাইনের হচ্ছে ম্যাটেরিয়াল বানাবো, বা একটা স্যাম্পল বা একটা প্রোডাক্ট বানাবো। এখন যে আমি ছাঁচটা বানাচ্ছি, সেই ছাঁচটা হচ্ছে গিয়ে কিন্তু ছাঁচের মেল্টিং টেম্পারেচারটা কিন্তু আমার এই যে মোল্টেন মেটাল তার থেকে অনেক বেশি হইতে হবে, কারণ আমি যদি মোল্টেন মেটাল ধারি ওটার উপর, এবং আমার মোল্ডের ধরা যাক যে মেল্টিং টেম্পারেচার হচ্ছে তার থেকে কম, তাহলে কি হবে, আমার মোল্টেন মেটালের সংস্পর্শে এসে আমার কিন্তু ছাঁচটাও গলে যাবে। সো আমার কিন্তু এই ক্ষেত্রে আমার মোল্ডটা এমনভাবে সিলেক্ট করতে হবে যার টেম্পারেচারটা এবং প্রপার্টিসটা সুইটেবল হয়। এবং আমার কিন্তু আরও অনেক কিছু এই ক্ষেত্রে মাথায় রাখা লাগবে। আমাদের কিন্তু মোল্টেন মেটালটা আমার ছাঁচের মধ্যে যখন যাবে, ছাঁচের মধ্য দিয়ে কিন্তু সে প্রবাহিত হবে সেই মোল্টেন মেটালটা। সো মোল্টেন মেটালের ভিসকোসিটি এবং তার হচ্ছে গিয়ে টেম্পারেচার, এসব মাথায় রেখে কিন্তু আমার সেই ছাঁচের ডিজাইনটা করতে হবে। কারণ এমন যদি হয় আমার ছাঁচের মধ্য দিয়ে মোল্টেন মেটালটা যাচ্ছে এবং ছাঁচ পূর্ণ হওয়ার আগেই এই মোল্টেন মেটালটা সলিড হয়ে গেল, তাহলে হবে কি, আমার কিন্তু বাকি অংশ মানে প্রোডাক্টটার শেপটা ঠিকঠাক মতো হবে না, এবং আমার কিন্তু অনেক ইকোনমিক্যাল লস হয়ে যাবে। ধরা যাক যে একটা ইন্ডাস্ট্রি হচ্ছে অনেক বড় একটা
প্রজেক্ট করতেছে, এখানে যদি মাঝপথে যদি আমাদের এরকম ফেলিয়ার হয় সেক্ষেত্রে কিন্তু সেটা অনেক বড় ইকোনমিক্যাল লস। সো মোল্টেন মেটাল দিয়ে আমরা হচ্ছে কাস্টিং করতে পারি, এবং পাউডার প্রসেস আছে, আমরা হচ্ছে র মেটেরিয়াল পাউডার দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন শেপের ম্যাটেরিয়াল তৈরি করি বা প্রোডাক্ট তৈরি করি, সেটা হচ্ছে পাউডার প্রসেস। এরপর হচ্ছে মেটাল জয়েনিং অ্যান্ড ফর্মিং প্রসেস। ধরা যাক যে আমি কাস্টিং করে একটা মেটেরিয়াল বানাইলাম, বাট কাস্ট প্রোডাক্টের প্রপার্টিস খুব একটা ভালো হয় না। এখন ওই প্রপার্টিস বা হচ্ছে কি আমাদের ডেজার্ট শেপেও আসে না, তো সেটাকে আমরা হচ্ছে মেটাল জয়েনিং এবং ফর্মিং এর মাধ্যমে বিভিন্ন অবস্থা দিতে পারি। যেমন হচ্ছে গিয়ে একটা আমি কাস্টিং করে একটা রড বানাইলাম, বাট আমার হচ্ছে গিয়ে সার্ভিস লেভেলে রডটাকে হচ্ছে গিয়ে একটু শেপ দেওয়া লাগবে, সেই শেপটা আমি কীভাবে দিতে পারবো, সো সেটা হচ্ছে আমার মেটাল ফর্মিং। এখন আমরা হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিকে স্থিতিস্থাপক সীমার মধ্যে বিভিন্ন পীড়ন বিকৃতির ম্যাথ করি। তো আমরা যখন একটা ম্যাটেরিয়ালকে ডিফর্ম করব বা বাঁকাবো, তখন কি সে কিন্তু আর স্থিতিস্থাপক সীমার মধ্যে নাই, সে কিন্তু স্থিতিস্থাপক সীমার বাইরে চলে গেল। মানে হচ্ছে গিয়ে তাকে ডিফর্ম করার পর বা বাঁকানোর পর সে কিন্তু তার আগের অবস্থায় ফিরে যাচ্ছে না। এখন আমি একটা ম্যাটেরিয়ালকে কতটুকু বাঁকাইতে পারবো সেটা কিন্তু আমাদেরকে আগে থেকে জানা থাকতে হবে, এবং বাঁকাইলে তার কিন্তু ম্যাটেরিয়ালের স্ট্রাকচারে চেঞ্জ হচ্ছে। একটা ধরা যাক যে এইটা একটা স্টিলের স্যাম্পল, এটাকে আমি বাঁকাইলাম, এখন বাঁকানো অংশ যে অংশটা বাঁকছে তার প্রপার্টিস কিন্তু বাঁকা ছাড়া যে অংশটা বা বিকৃত ছাড়া যে অংশটা তার প্রপার্টিসের সাথে কিন্তু মিলবে না। সো আমার কিন্তু বাঁকানোর পর প্রপার্টিসটাও ঠিক থাকতে হবে। সো আমার সেই এই কোর্সে হচ্ছে আমাদের সেই প্লাস্টিক জোন ওইটাকে বলে, যে অংশটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ডিফর্ম করে সেটা হচ্ছে প্লাস্টিক জোন। এই প্লাস্টিক জোনে হচ্ছে কিভাবে হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে স্ট্রাকচার চেঞ্জ হয় এবং বিভিন্ন শেপ আমরা দিতে পারি, সেগুলো নিয়ে আমাদের পড়ানো হয়। এবং মেটাল জয়েনিং আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখি কি ওয়েল্ডিং করা হচ্ছে, এই ওয়েল্ডিংয়েরও কিন্তু অনেক প্রসেস আছে, মানে অনেক মেথড আছে, বিভিন্নভাবে হচ্ছে আমরা ওয়েল্ডিং করতে পারি। এবং ওয়েল্ডিংয়ের সময় হচ্ছে গিয়ে এখানে কিন্তু ম্যাটেরিয়ালের চেঞ্জ হচ্ছে অনেক, মেটালটা কিন্তু জয়েন্ট কিভাবে হয়, দুইটা মেটাল কন্টাক্টে আছে, এরপর হচ্ছে গিয়ে তার কিন্তু অনেক সময় ইলেকট্রিক আর্কের মাধ্যমে হচ্ছে গিয়ে সেটাকে গলানো হয় দুইটা মেটালকে। সো গলে গেলে তখন কিন্তু তার ম্যাটেরিয়ালের স্ট্রাকচারে কিন্তু অনেক চেঞ্জ আসতেছে, সেই স্ট্রাকচারাল চেঞ্জ নিয়ে হচ্ছে পড়াশোনা করা হয়, এবং বিভিন্ন এই স্ট্রাকচার চেঞ্জের উপর ডিপেন্ড করে বিভিন্ন যে মেথড সেগুলো নিয়ে আমাদের হচ্ছে এই কোর্সে পড়ানো হয়। এর পরবর্তীতে ফেরাস প্রোডাকশন মেটালার্জি। ফেরাস প্রোডাকশন মানে হচ্ছে গিয়ে যেসব প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমাদের আয়রনের উপর বেস্ট করে তৈরি করা হয়, বা যেগুলোর মূল কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে আয়রন। আমরা যখন ম্যাটেরিয়াল সায়েন্স পড়ি আমরা দেখি যে আমরা হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়াল পড়তেছি, আমরা হচ্ছে কপার পড়তেছি, আমরা অ্যালুমিনিয়াম নিয়ে পড়াশোনা করতেছি, বাট সব জায়গা থেকে দেখা যায় যে আয়রনের বিহেভিয়ারটা সবার থেকে আলাদা। আয়রন হচ্ছে সবার থেকে একটু আলাদা আচরণ করে। এই জন্যই আমরা দেখি যে আমাদের জীবনে, বাস্তব জীবনে স্টিলের খুব বেশি ব্যবহার দেখা যায়। স্টিল হচ্ছে কি আসলে আয়রনের একটা অ্যালয়, আয়রনের মধ্যে কার্বনের একটা পার্সেন্টেজ যখন থাকে তখন সেটাকে আমরা স্টিল বলি। এই স্টিলের এই একটা ইউনিক প্রপার্টিসের কারণে কিন্তু আমাদের এই মেটালকেও হচ্ছে কি দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে ফেরাস এবং নন ফেরাস। যেসব হচ্ছে কি মেটালের মধ্যে আমাদের আয়রন থাকে সেটা হচ্ছে ফেরাস ম্যাটেরিয়াল আর ফেরাস মেটাল, আর যেগুলোর মধ্যে আয়রন থাকে না, আয়রন বাদে অন্যরা থাকে, সেগুলোকে বলা হয় নন ফেরাস মেটাল। সো এই কোর্সে আমাদের হচ্ছে কি কিভাবে আমরা ফেরাস মেটাল হচ্ছে আমরা প্রোডাকশন করতে পারি, কিভাবে আমরা আয়রন প্রোডাকশন করতে পারি, কিভাবে আমরা স্টিল প্রোডাকশন করতে পারি। এবং এই আয়রন এবং স্টিল প্রোডাকশনের জন্য আমাদের অনেক ফার্নেস লাগে, আমাদের ব্লাস্ট ফার্নেস লাগে, তারপর বিভিন্ন মাফেল ফার্নেস লাগে, আমাদের হচ্ছে বিভিন্ন রকমের ফার্নেস লাগে। সো এই ফার্নেসগুলো কীভাবে কাজ করে, এই ফার্নেসের মধ্যে কী কী রিয়েকশন হয়, তারপর হচ্ছে আমরা হচ্ছে একটা অ্যালয় তৈরি করতে যাচ্ছি, তাহলে কি আয়রন দিতে হবে ফার্নেসের মধ্যে, তারপর হচ্ছে ওটার মধ্যে কি দিতে হবে, বিভিন্ন অন্যান্য কম্পোনেন্ট দিতে হবে, আমাদের কার্বন দিতে হবে, আমাদের হচ্ছে অন্যান্য যে আরও যে এলিমেন্ট চাই, আমরা সিলিকন বা হচ্ছে আমাদের হচ্ছে ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, এসবও কিন্তু আমাদের যুক্ত করতে হবে। এবং সেই এলিমেন্টটাও কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে। আমাদের মধ্যে একটা মেটেরিয়ালের মধ্যে আমার হচ্ছে কার্বনের পার্সেন্টেজ কতটুকু থাকবে, সিলিকনের পার্সেন্টেজ কতটুকু থাকবে, সেটা কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে। সেই কন্ট্রোলিং এবং এই ব্লাস্ট ফার্নেসের আমাদের হচ্ছে গিয়ে কীভাবে চালাতে হবে, তারপর বিভিন্ন রকমের ফার্নেস হচ্ছে আছে। সো এইগুলো হচ্ছে আমাদের এই কোর্সে পড়ানো হয়। এর পরবর্তীতে ফিজিক্যাল মেটালার্জি অফ ফেরাস অ্যালয়েস। এখন এই ফেরাস অ্যালয়ের বিভিন্ন কম্পোনেন্ট, একটা মেটেরিয়ালের মধ্যে বা একটা ফেরাস অ্যালয়ের মধ্যে কপার যদি বেশি থাকে তার প্রপার্টিস একরকম হবে, কপার কম থাকলে একরকম হবে, ম্যাঙ্গানিজ বেশি থাকলে একরকম, কম থাকলে একরকম, ক্রোমিয়াম বেশি থাকলে একরকম, কম থাকলে একরকম। যেমন আমরা হচ্ছে স্টেনলেস স্টিলের আমরা অনেক ব্যবহার দেখি আমাদের বাস্তব জীবনে, সেখানে হচ্ছে ক্রোমিয়াম থাকবে,
ক্রোমিয়াম অনেক বেশি থাকে। এবং ক্রোমিয়াম কতটুকু বেশি থাকবে? ক্রোমিয়াম কি 1% থাকবে, না 5% থাকবে, না 10%, নাকি 15%? সেটা হচ্ছে কি আমাদের কিন্তু জানা লাগবে। তো এখান থেকে আমরা জানতে পারি যে আমাদের কপার পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়ানো বা কমানোর ক্ষেত্রে ইফেক্টটা কীরকম পড়ে। তো কপার দেখা যায় যে স্টিলের জন্য কপারের পার্সেন্টেজটা অ্যাটলিস্ট 12% মতো লাগে। সেরকমভাবে কিন্তু ক্রোমিয়াম হচ্ছে 12% লাগে। সেক্ষেত্রে হচ্ছে আমরা স্টেনলেস স্টিল পাই, যেটা হচ্ছে গিয়ে আমাদের রাস্ট পড়ে যায় না স্টিলের মধ্যে। সেক্ষেত্রে আমরা নর্মাল যদি স্টিলের মধ্যে যদি ক্রোমিয়াম বা অন্যান্য এলিমেন্ট কম থাকে, বা সেটা যদি এলিমেন্টগুলো ঠিক মতো না থাকে, তাহলে অনেক সময় দেখা যায় কি আমাদের স্টিলের মধ্যে কিন্তু রাস্ট পড়ে যায় বা জং ধরে যায়। সো আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন এলিমেন্ট কম্পোজিশন চেঞ্জ করে করে কিন্তু এরকম আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন প্রপার্টিস দিতে পারি। সো এই কম্পোনেন্টগুলো হচ্ছে গিয়ে কীরকম ইফেক্ট ফেলে। তারপর হচ্ছে কি আমাদের একটা ম্যাটেরিয়াল আছে, সেটা কিন্তু আমার সময় আমাদের হিট ট্রিটমেন্ট করা লাগে। সেটা হচ্ছে গিয়ে একটা টেম্পারেচারে, এখন রুম টেম্পারেচারে একটা স্টিল আছে, এটাকে আমি ধরা যাক যে আমি 1000 ডিগ্রি সেলসিয়াস বা 900 ডিগ্রি সেলসিয়াসে উঠায়ে আবার হচ্ছে এটাকে কুল করলাম। এখন এই কুলিং রেটের উপর কিন্তু প্রপার্টিস চেঞ্জ হয়। আমি যদি খুব দ্রুত এটাকে কুল করি, অর্থাৎ একটা স্যাম্পলকে বা একটা স্টিলকে আমি 900 ডিগ্রিতে আমি গরম করলাম, এরপর আমি সরাসরি একটা ঠান্ডা পানিতে তাকে চুবাই দিলাম, তাহলে তার প্রপার্টিস একরকম হবে। আবার ধরা যাক যে আমি 900 ডিগ্রিতে উত্তপ্ত করার পর সেটাকে আমি খোলা বাতাসে হচ্ছে রেখে দিলাম, তাহলে কিন্তু তা আস্তে আস্তে সে ঠান্ডা হবে, তাহলে তার প্রপার্টিস কিন্তু সে পানিতে কুল হওয়ার থেকে একটু ভিন্ন হবে। আবার ধরা যাক যে একটা আবার হচ্ছে গিয়ে সেম স্যাম্পলকে আমি 900 ডিগ্রিতে আমি হিট করলাম, এরপর আমি 900 ডিগ্রিতে ফার্নেসটা অফ করে দিয়ে এই ফার্নেসের মধ্যে স্যাম্পলটাকে আমি রেখে দিলাম, তাহলে কি স্যাম্পলটা কিন্তু আরও আস্তে আস্তে ঠান্ডা হবে। এই কুলিং রেটের উপরও কিন্তু তাহলে কি মেটালটা যখন ঠান্ডা হবে, তার অ্যাটমগুলো কিন্তু তার সাজসজ্জার কিন্তু অনেক সময় পাবে। আমি পানি ডুবাই দেওয়ার পর কিন্তু সে সাজসজ্জা করার সুযোগটা পাইলো না। আমি যদি এখন ফার্নেসের মধ্যেই তাকে রেখে দেই, সে কিন্তু তার সুন্দর মতো সাজসজ্জা করতে পারবে। তাহলে তার সাজসজ্জা যেহেতু চেঞ্জ হচ্ছে, তার প্রপার্টিস কিন্তু ভিন্ন হবে। সো এই হিট ট্রিটমেন্টের উপর কিন্তু আমাদের এই ফেরাস অ্যালয়েসের অনেক প্রপার্টিস চেঞ্জ হয় এবং প্রপার্টিস হচ্ছে কাস্টমাইজ করা যায়। সেখানে হচ্ছে আমাদের এই ফিজিক্যাল মেটালার্জিতে আমরা এই নলেজগুলো অর্জন করি। এরপর হচ্ছে আমাদের পলিমার ম্যাটেরিয়ালস অ্যান্ড কম্পোজিটস। আমি একটু আগে বললাম কি আমাদের ম্যাটেরিয়ালস হচ্ছে মূলত 3 টাইপের, একটা হচ্ছে মেটাল, পলিমার এবং সিরামিক। এতক্ষণ পর্যন্ত আমাদের বেশিরভাগ কোর্সে কি মেটাল রিলেটেড ছিল, যে কারণে আমাদের এই ডিপার্টমেন্টটাকে অনেক সময় বলা হয় কি ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জি। এখন আমরা দেখতেছি হচ্ছে পলিমারেরও কোর্স আছে, এই কারণে হচ্ছে আমাদের আগে হচ্ছে গিয়ে আমাদের এই ডিপার্টমেন্টের নাম ছিল শুধুমাত্র মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেখানে হচ্ছে পলিমার বা সিরামিক পড়ানো হতো না। বাট বর্তমানে হচ্ছে গিয়ে এই পলিমার এবং সিরামিকও পড়ানো হয়, এই জন্য হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল নাম পরিবর্তন করা হয়েছে, এবং এই নামটা পরিবর্তন করা হয়েছে 1997 সালের দিকে। সো পলিমেট্রিক ম্যাটেরিয়ালস, এখানে আমরা হচ্ছে পলিমার ম্যাটেরিয়ালসের বিভিন্ন ইউজ দেখব। মেটালের যে ক্রিস্টাল স্ট্রাকচার বা সাজসজ্জা যেরকম হবে, পলিমারের ক্ষেত্রে কিন্তু সেরকম হবে না। পলিমারগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যামরফাস হয়, বা তাদের সাজসজ্জাগুলো হচ্ছে উল্টাপাল্টা, মানে তারা হচ্ছে গিয়ে কোনো পিরিয়ডিকভাবে তারা সাজসজ্জা করে না, বা অনেক সময় দেখা যায় যে তারা সেমি ক্রিস্টালাইন অবস্থায় থাকে। অর্থাৎ একটা পলিমারে কিছু অংশ হচ্ছে গিয়ে সাজানো আছে, আবার কিছু অংশ হচ্ছে আবার এলোমেলো, কিছু অংশ ক্রিস্টাল, কিছু অংশ অ্যামরফাস। সেক্ষেত্রে তারা হচ্ছে তারা হচ্ছে সেমি ক্রিস্টালাইন তাদেরকে বলা হবে। এবং হচ্ছে কম্পোজিটস হচ্ছে কি আমাদের অন্য যে 3টা আমাদের মৌলিক ম্যাটেরিয়াল আছে, পলিমার, সিরামিক এবং মেটাল, তাদেরকে বিভিন্নভাবে যুক্ত করে আমরা যদি বিভিন্ন নতুন ম্যাটেরিয়াল তৈরি করি, সেটা হচ্ছে আমাদের কম্পোজিট। অর্থাৎ কম্পোজিট হচ্ছে গিয়ে আমাদের যে মৌলিক 3টা ম্যাটেরিয়াল আছে, তাদের মধ্য দিয়ে নতুন একটা ম্যাটেরিয়াল তৈরি হয় আর কি, সেটা হচ্ছে কম্পোজিট। সো পলিমার এবং কম্পোজিট নিয়ে আমাদের হচ্ছে এই কোর্সে পড়ানো হয়। এরপর হচ্ছে আমাদের গ্লাস অ্যান্ড সিরামিক্স। আমাদের কিন্তু বাস্তব জীবনে আমরা কিন্তু অনেক সিরামিক ম্যাটেরিয়াল দেখতে পাই এবং গ্লাস দেখতে পাই। যেমন হচ্ছে আমরা টাইলস, তারপর হচ্ছে আমাদের সিরামিকের বিভিন্ন ইট আছে, আমরা যে দালান কাঠা উঠে, এটাও ইটগুলোও কিন্তু সিরামিক। আবার যে আমাদের রডের সাথে কি কংক্রিট থাকে, কংক্রিট ইউজ হয়, সিমেন্ট ইউজ হয়, এটাও কিন্তু সিরামিক ম্যাটেরিয়ালস। এছাড়া আমরা হচ্ছে কাঁচের বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করি, এগুলো কিন্তু আমাদের কি গ্লাস ম্যাটেরিয়াল। সো এই গ্লাস এবং সিরামিক, এদের হচ্ছে প্রপার্টিস, এদের হচ্ছে গিয়ে মধ্যে কি কি এলিমেন্ট থাকে, সেগুলো নিয়ে আমাদের হচ্ছে এই কোর্সে পড়ানো হয়। এরপর আছে আমাদের হচ্ছে অ্যাডভান্স সিরামিক্স। তো আমরা তো একটু আগে যে সিরামিক্স ম্যাটেরিয়ালগুলোর কথা বললাম, যে টাইলস, বা হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন হোয়াইট ওয়্যার্স, বা হচ্ছে গিয়ে আমাদের ইট, বা হচ্ছে গিয়ে বিভিন্ন সিরামিক ম্যাটেরিয়ালের কথা বললাম। বাট আমরা যখন একটা মোবাইল ডিভাইস তৈরি করবো, বা একটা ল্যাপটপ তৈরি করব,
সেটার মধ্যে যে চিপসগুলো আছে, সিলিকন চিপসগুলো আছে, যে র্যামগুলো আছে বা যে প্রসেসরগুলো আছে, সেগুলোও কিন্তু আমাদের সিরামিক ম্যাটেরিয়াল। সো সেগুলোর ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং তাদের প্রপার্টিসগুলো কিন্তু এই টাইলস বা হচ্ছে কি আমাদের সিরামিকের বিভিন্ন মগ এগুলোর মধ্যে হবে না, তাদের প্রপার্টিস কিন্তু ভিন্ন ভিন্ন হবে। এবং এগুলোকে বলা হচ্ছে কি অ্যাডভান্স সিরামিক্স, এবং অর্থাৎ হচ্ছে এগুলার ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং প্রপার্টিসগুলো হচ্ছে অনেক অ্যাডভান্স হয়। সো এই কোর্সটা হচ্ছে আমাদের পড়ানো হয়। এর পরবর্তীতে আসছে হচ্ছে গিয়ে ন্যানো স্ট্রাকচার্ড ম্যাটেরিয়ালস অ্যান্ড থিন ফিল্ম, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে মূলত ন্যানো টেকনোলজি নিয়ে আমাদের হচ্ছে পড়ানো হয়। যে একটা ম্যাটেরিয়াল আছে, এখন এই ম্যাটেরিয়ালের সারফেসটাকে আমি অনেক হাই প্রপার্টি দিতে যাচ্ছি, এখন এটার মধ্যে হচ্ছে অনেক সময় অনেক পাতলা একটা ফিল্ম দেওয়া হয় বা পাতলা একটা লেয়ার দেওয়া হয়, এবং লেয়ারের থিকনেসটা হচ্ছে গিয়ে ন্যানো স্কেলে হয়, অর্থাৎ সেটার থিকনেস হয় দেখা যায় যে 100 ন্যানোমিটার 50 ন্যানোমিটার এই স্কেলে হয়। সো একটা ম্যাটেরিয়ালের উপর যে আমরা ফিল্ম ফেলতেছি বা হচ্ছে অথবা ধরা যাক যে একটা ম্যাটেরিয়াল, এটার মধ্যে আমি ন্যানো পার্টিকেল তৈরি করতে চাচ্ছি, অর্থাৎ এই ম্যাটেরিয়ালের মধ্যে যে পার্টিকেলগুলা যেই ওরিয়েন্টেশনে থাকবে সেটা হচ্ছে ন্যানো সাইজে থাকবে। ন্যানো সাইজে পার্টিকেলগুলা কিন্তু বাল্ক স্যাম্পলের সাথে প্রপার্টিস অনেক ভিন্ন হবে, কারণ ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে কি সারফেস এরিয়া কিন্তু অনেক বেশি হয়। সো এই কোর্স হচ্ছে আমাদের এই থিন ফিল্ম এবং ন্যানো পার্টিকেল এসব নিয়ে আমাদের হচ্ছে পড়ানো হয়। এর পরবর্তীতে আমাদের আসছে ফোটনিক অ্যান্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। তো আমাদের আগের কোর্সগুলোয় দেখা যাবে যে অ্যাডভান্স সিরামিক্স আমরা ইলেকট্রন নিয়ে অনেক পড়াশোনা করি, যে ইলেকট্রনের মুভমেন্টের কারণে প্রপার্টিস চেঞ্জ হচ্ছে, এবং এই ফোটনিক্সে আমাদের হচ্ছে ফোটন নিয়ে পড়ানো হয়, যে ফোটনের ইফেক্ট নিয়ে হচ্ছে, ফোটনের ইফেক্টটা হচ্ছে গিয়ে যেরকম হবে একটা ম্যাটেরিয়ালের উপর, ইলেকট্রনের ইফেক্টটা কিন্তু এরকম হবে না। আমরা অ্যাডভান্স সিরামিক্স হচ্ছে ইলেকট্রনের ইফেক্ট দেখি, এই ফোটনিক্স এবং ম্যাগনেটিকে আমাদের হচ্ছে গিয়ে একটা ম্যাটেরিয়ালের উপর আলোর যে ইফেক্ট বা ফোটনের যে ইফেক্টগুলো সেগুলো হচ্ছে আমরা দেখবো। এবং ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, একটা ম্যাটেরিয়ালের মধ্যে বিভিন্ন ম্যাগনেটিক প্রপার্টিস কীভাবে ডেভেলপ করা যায় এবং সেই হিসাব নিকাশ, সেই ক্যালকুলেশনগুলা, এবং ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস দিয়ে কিন্তু আমাদের বর্তমানে র্যাম ইউজ হয়, এসএসডি, এইচডিডি, এগুলো কিন্তু আসলে ম্যাগনেটিক মেমোরির মাধ্যমে তৈরি হয়। এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো কি সেই এইচডিডি, এসএসডি এবং বিভিন্ন যে র্যাম আছে, এই র্যামগুলা কীভাবে মেমোরি স্টোর করে, কীভাবে তারা বাইনারি 1-2-র মাধ্যমে মেমোরি স্টোর করে রাখতে পারে। কারণ আমরা কীভাবে দেখি নাই যে আমরা ধরা যাক যে একটা ফাইল আমাদের কম্পিউটারে সেভ করলাম, এরপর কম্পিউটারটা অফ করে দিলাম, পরের দিন আবার হচ্ছে গিয়ে ওই সেম ফাইলে আমরা কাজ করতেছি। তাহলে এই যে মেমোরিটা সে স্টোর করলো, এই মেমোরিটা সে কীভাবে স্টোর করলো, এটা স্টোর করার ক্ষেত্রে হচ্ছে তার এই যে ম্যাগনেটিক ডিরেকশনের হচ্ছে কি একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে আমাদের এই কোর্সে আমরা পড়ি। এর পরবর্তী আসছে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। আমাদের হচ্ছে গিয়ে এই ডিপার্টমেন্টে আমাদের হচ্ছে গিয়ে পুরা 4 বছরের এই প্রোগ্রামে একবার হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হয়। আমাদের হচ্ছে গিয়ে কয়েক সপ্তাহের জন্য একটা ইন্ডাস্ট্রিতে পাঠানো হয়, এবং আমরা হচ্ছে গিয়ে সেই ইন্ডাস্ট্রির সার্বিক কাজকর্ম, ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং ওভারঅল ম্যানেজমেন্টগুলো আমরা হচ্ছে গিয়ে দেখতে পারি, এবং বাস্তব জীবনে আমাদের যে থিওরিটিক্যাল নলেজগুলো হচ্ছে কীভাবে অ্যাপ্লাই হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। এর পরবর্তীতে আমাদের একটা ক্যাপস্টোন প্রজেক্ট থাকে, আমরা যে এতগুলো নলেজ গ্যাদার করলাম, এখন এই নলেজগুলো দিয়ে আমাদেরকে বলা হয় যে কোনো একটা প্রোডাক্ট বানাইতে বা কিছু একটা শো করতে, যে আমরা হচ্ছে এতদিন যে নলেজগুলো গ্যাদার করলাম বা অর্জন করলাম সেগুলো ইউজ করে আমার বিভিন্ন জিনিস হচ্ছে বানায় এই প্রজেক্টে। যেমন অনেকে হচ্ছে ব্যাটারি বানায়, বা অনেকে হচ্ছে এনার্জি নিয়ে কাজ করে, অনেকে ওয়াটার পিউরিফিকেশন নিয়ে কাজ করে, তারপর অনেকে হচ্ছে গিয়ে একটা মেটাল করড হয়ে যাচ্ছে, সেটা করোশনটা কীভাবে ঠেকানো যায়। সো আমরা যে কোর্সগুলো আমরা নলেজগুলো গ্যাদার করছি সেগুলো ইউজ করে হচ্ছে আমরা বিভিন্ন প্রোডাক্ট বানাইতে পারি বা একটা সার্ভিস আমরা বানাইতে পারি। এরপর হচ্ছে আমাদের হচ্ছে থিসিস হয়। থিসিস হচ্ছে গিয়ে আমাদের এই ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জি ফিল্ডের বিভিন্ন টপিক নিয়ে আমরা হচ্ছে রিসার্চ করি, সেই রিসার্চও এখানে খুব ভালো মতো হয়। সো এই কোর্স এবং কোর কোর্সেস এবং অ্যাডভান্স কোর্সেস ছাড়াও আমাদের হচ্ছে বিভিন্ন নন ডিপার্টমেন্টাল কোর্সেসও হচ্ছে কি আমাদের এখানে পড়ানো হয়। আমাদের হচ্ছে ট্রিপলির কোর্স পড়ানো হয়, আমাদের হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ানো হয়, আমাদের সিএসসির কম্পিউটার প্রোগ্রামিং পড়ানো হয়, এবং আমাদের হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ক্যাড, আমাদের হচ্ছে এখানে বিভিন্ন ডিজাইনিং শেখানো হয়। আমাদের হচ্ছে অনেক সময় সলিড ওয়ার্কস, ক্যাডের বিভিন্ন সফটওয়্যার আছে, সেগুলো হচ্ছে আমাদের সফটওয়্যারগুলো শেখানো হয়। এরপর আমাদের বিভিন্ন ম্যাথের কোর্স থাকে, ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এরপর আমাদের ম্যাট্রিক্স, ফুরিয়ার অ্যানালিসিস, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এসব হচ্ছে আমাদের পড়ানো হয়।
এছাড়া আমাদের ফিজিক্সের কোর্স থাকে, কিছু কেমিস্ট্রির কিছু কোর্স থাকে এবং হিউম্যানিটিসের বিভিন্ন কোর্স থাকে। কারণ আমরা যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো পড়তেছি আমাদের কিন্তু বাস্তব জীবনে কিন্তু যে ইংলিশের দক্ষতা প্রয়োজন এবং আমরা যে ইঞ্জিনিয়ারিং আসলে শিখতেছি এটা কিন্তু আসলে আলটিমেটলি আমাদের বিজনেস করতে হবে। আমরা যে একটা প্রোডাক্ট বানাইলাম সেটা বিজনেসটা কিন্তু আমাদের করতে হবে। আমি খুব দামি একটা ম্যাটেরিয়াল বানাইলাম বা একটা প্রোডাক্ট বানাইলাম, সেটা কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে অনেক সময় কি সেটা লাভজনক হবে না। দেখা যাচ্ছে আমি খুব দামি প্রোডাক্ট বানাইলাম, সেটা আমি বেচতে পারতেছি না, বা খুব দামি ম্যাটেরিয়াল বানায় সেটা আমি প্রপার্টিসগুলো ঠিকঠাক মতো পাচ্ছি না। সেগুলোর জন্য কিন্তু আমাদের অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, সোশিওলজি এইসবও কিন্তু আমাদের নলেজ থাকা লাগবে। সো এইসব কোর্স হচ্ছে গিয়ে আমাদের এই প্রোগ্রামে থাকে। সো আমরা হচ্ছে গিয়ে ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে এখন কথা বলবো। আমাদের এই ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা থেকে আমরা বিভিন্ন সেক্টরে হচ্ছে আমরা অবদান রাখতে পারি। আমরা হচ্ছে ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করতে পারি, আমরা হচ্ছে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে পারি। ইলেকট্রনিক্স নিয়ে আমাদের অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন হচ্ছে গিয়ে ট্রানজিস্টর যেমন ইউজ হয় ইলেকট্রনিক্সে, ইলেকট্রনিক ডিভাইসে ট্রানজিস্টর ইউজ হয়। সেই ট্রানজিস্টরগুলো কিন্তু আসলে কি বিভিন্ন সেমিকন্ডাক্টরের মাধ্যমে তৈরি হয়। সেই সেমিকন্ডাক্টর ডোপিং এবং প্রপার্টিসগুলা যে কাস্টমাইজেশন, এসব নিয়ে কিন্তু আমাদের একজন ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারের অনেক নলেজ থাকে। সো আমরা হচ্ছে গিয়ে ইলেকট্রনিক সেক্টরে হচ্ছে অবদান রাখতে পারি। এছাড়া আমরা সেমিকন্ডাক্টর, সুপার কন্ডাক্টর এইসব সেক্টরে আমরা কিন্তু অবদান রাখতে পারি। এছাড়াও অ্যারোস্পেস, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এসবেও আমরা অবদান রাখতে পারি। কারণ হচ্ছে গিয়ে ধরা যাক যে অ্যারোস্পেসে আমাদের যে রকেট বা হচ্ছে গিয়ে এসব বিমান ইউজ হবে, সেগুলো ম্যাটেরিয়ালটা কীরকম হবে, ম্যাটেরিয়াল প্রপার্টিসগুলো কীরকম হবে, সেগুলো হচ্ছে আমাদের এই সেগুলোও কিন্তু আমাদের ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ের এই নলেজের মধ্যে পড়ে। এরপর হচ্ছে এনার্জি, আমাদের নিউক্লিয়ার এনার্জি বা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার ফুয়েল, এসব হচ্ছে নিয়ে আমাদের কিন্তু অবদান রাখার সুযোগ রয়েছে। এছাড়াও বায়োমেডিক্যাল এবং ডিফেন্সেও কিন্তু আমাদের অবদান রাখার সুযোগ আছে। যেমন হচ্ছে গিয়ে ডিফেন্সে হচ্ছে গিয়ে যেমন ধরা যাক যে আমরা এখন অনেক সময় বিভিন্ন বিমানের কথা শুনি যেগুলো হচ্ছে গিয়ে রাডার দিয়ে ডিটেক্ট করা যায় না। অর্থাৎ ওই যে রাডার দিয়ে ডিটেক্ট করা যাচ্ছে না, তার মানে কি ওই বিমানের মধ্যে এমন ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যেই ম্যাটেরিয়ালটা হচ্ছে রাডার দিয়ে ডিটেক্ট করা যাচ্ছে না। সো ওই টাইপের ম্যাটেরিয়ালগুলোর প্রপার্টিস কি অনেক ভিন্ন ভিন্ন হবে, অনেক ইউনিক হবে। সো ওই প্রপার্টিসগুলো নিয়ে হচ্ছে আমরা একজন ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং অনেক নলেজ থাকে, সো তারা কিন্তু এই সেক্টরে হচ্ছে অনেক অবদান রাখতে পারে। সো এরপর হচ্ছে আমাদের বুয়েটে যারা আমরা পড়ি বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যারা পড়ি, আমাদের হচ্ছে হায়ার স্টাডিজের অনেক ইচ্ছা থাকে এবং বিদেশে আমাদের অবদান রাখার অনেক ইচ্ছা থাকে। সো এই ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের হচ্ছে গিয়ে এই সুযোগটা হচ্ছে অনেক বেশি। আমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন অ্যালামনাইরা হচ্ছে গিয়ে বিশ্বের এইসব ইউনিভার্সিটিতে আছেন। অনেকে হচ্ছে MIT-তে আছে, কার্নেগি মেলনে আছে, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, মিশিগান, পার্ডু, জর্জিয়া, টেক্সাস, ফ্লোরিডা, এইসব ভার্সিটি কিন্তু আমাদের এই MME গ্র্যাজুয়েটরা হচ্ছে আছে। এছাড়া হচ্ছে গিয়ে আমাদের MME গ্র্যাজুয়েটরা কিন্তু ইন্টেল, গুগল, সিমেন্স, রোলস রয়েস, টয়োটা এসব কিন্তু বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোতেও কিন্তু আমাদের অ্যালামনাইরা কাজ করছেন এবং কাজ করেছেন। তো এখানে হচ্ছে গিয়ে মূলত টপ ইউনিভার্সিটি এবং টপ কোম্পানিগুলো দেওয়া আছে। এছাড়াও অন্যান্য যে বিদেশে কোম্পানি আছে, ভার্সিটি আছে, সেখানেও কিন্তু আমাদের অ্যালামনাইরা অবদান রেখে চলছেন। এর পরবর্তীতে হচ্ছে আমাদের দেশে হচ্ছে গিয়ে আমাদের এই ডিপার্টমেন্ট বা এই ইঞ্জিনিয়ারিং সেক্টরটার কী কী সুযোগ আছে। আমাদের এই ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বড় যে ফিল্ড, সেটা হচ্ছে গিয়ে স্টিল ইন্ডাস্ট্রিজগুলো, যে BSRM, KSRM, AKS, GPH, এই স্টিল ইন্ডাস্ট্রিজগুলোতে হচ্ছে আমাদের মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক ডিমান্ড রয়েছে। এছাড়া হচ্ছে শাইনপুকুর সিরামিক্স, আমরা যে সিরামিক্স নিয়ে নলেজ আছে আমাদের আছে, সেই নলেজটা আমরা হচ্ছে গিয়ে এই যে শাইনপুকুর সিরামিক্স এখানে এবং এইসব যে সিরামিক যেসব ইন্ডাস্ট্রিজগুলো আছে সেখানে হচ্ছে আমাদের মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারদের অনেক ডিমান্ড আছে। এছাড়াও হচ্ছে গিয়ে যেসব ওয়্যার ম্যানুফ্যাকচারিং যেসব কোম্পানিগুলো আছে, বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড, এছাড়াও যেসব গ্যাস প্ল্যান্ট আছে, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, এসব ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এসব গ্যাস প্ল্যান্টটাও আমাদের কিন্তু মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারদের হচ্ছে অনেক পোস্ট রয়েছে। এছাড়াও ওয়ালটনের মতো যেসব ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে হচ্ছে আমাদের মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারদের নেওয়া হয়। এছাড়াও বিভিন্ন পাওয়ার প্ল্যান্টেও দেখা যায় যে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারদের কিছু পোস্ট থাকে। এছাড়া হচ্ছে গিয়ে গভর্নমেন্ট জবের কথায় যদি আমরা আসি, আমাদের সেখানে হচ্ছে আমাদের অনেক সুযোগ আছে।
আমরা যেটাকে হচ্ছে BCSIR বা আমরা যেটাকে সায়েন্স ল্যাব নামে চিনি, সেখানে হচ্ছে গিয়ে অনেক গবেষণা হয় ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে। সেখানে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারদের হচ্ছে অনেক ডিপার্টমেন্ট আছে। এছাড়া অ্যাটমিক এনার্জি কমিশন, এখানে হচ্ছে আমাদের মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারদের হচ্ছে অনেক সুযোগ আছে। এরপর বিটাক, PDB, এখানে হচ্ছে আমাদের মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারদের অনেক পোস্ট আছে। সো আমরা হচ্ছে গিয়ে এই ভিডিওতে আমাদের মেটালার্জিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারদের যেসব কোর্স ভার্সিটিতে পড়ানো হয় এবং তাদের যে জব অপরচুনিটিস, তাদের যে হায়ার স্টাডিজের অপরচুনিটি, এসব নিয়ে আমরা জানলাম। সো তোমাদের যদি মনে হয় যে এই বিষয়গুলোর প্রতি তোমাদের আগ্রহ আছে এবং ভবিষ্যতে তুমি একদিন এই ফিল্ডগুলোতে অবদান রাখতে চাও, তাহলে অবশ্যই তুমি এই ফিল্ডটায় আসতে পারো। তো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি এই ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জির জগতে একদিন তুমিও আসবে এবং এখানে তোমার মেধার একটা সাক্ষ্য রেখে যাবে। সবাইকে আসসালামু আলাইকুম।